প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা তরঙ্গ সংক্রান্ত বেশ কয়েকটি রাশি নিয়ে আলোচনা করব। প্রথমেই যে রাশিটি নিয়ে আমরা কথা বলবো এটিকে বলা হয় পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন। কি আমরা কম্পন জানি যে এই তরঙ্গের উপরস্থ কণাগুলো এরা কম্পিত হয়। তাহলে যদি এইখান থেকে কম্পন শুরু করে সাম্যাবস্থা থেকে, তাহলে এইদিকে যাবে, আবার এইখানে আসবে, আবার এইখানে আসবে, আবার এইখানে আসবে। বলতো সাম্যাবস্থায় এইখানে গিয়ে আবার সাম্যাবস্থায় এইখানে ব্যাক করে ফিরে এসেছে, কিন্তু যে দিক থেকে গেছে দেখো তার উল্টা দিক থেকে এইখানে পৌঁছাইছে, তাহলে এটি পূর্ণ কম্পন না। যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে, যে দিক থেকে যাত্রা শুরু করবে, ওই একই বিন্দুতে একই দিক থেকে যদি ব্যাক করে ফিরে আসে তাহলে ওই কম্পনকে বলা হবে পূর্ণ কম্পন। তাহলে দেখো তো সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু, তাহলে যাবে, আসবে, উল্টা দিক থেকে এসেছে, আবার এই দিকে আসবে, দেখো ওইখানে ব্যাক করবে, তাহলে একই বিন্দুতে ফিরে এসেছে একই দিক থেকে, তাহলে এটির নাম পূর্ণ কম্পন। তাহলে তরঙ্গর উপরস্থ কম্পনশীল কণাগুলো, আন্দোলনরত কণাগুলো যে বিন্দু থেকে এবং যে দিক থেকে যাত্রা শুরু করেছে ওই একই বিন্দুতে যদি একই দিক থেকে ফিরে আসে তাকে একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন বলা হবে। পর্যায়কাল কাকে বলা হবে বা দোলনকাল কাকে বলা হবে? পর্যায় অর্থাৎ দোলন, বলতো একটি পর্যায় বা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগবে এটিকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। অর্থাৎ ধরো সাম্যাবস্থা থেকে শুরু করেছে, এটি একটি পূর্ণ দোলন, এই পূর্ণ দোলন সম্পন্ন করতে আমরা জানি টি সময় লেগেছে, বড় হাতের টি, এই সময়কে বলা হবে দোলনকাল বা পর্যায়কাল। তাহলে আমরা সুন্দর করে বলবো যে একটি কম্পনশীল কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। দোলনকালকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করব। কম্পাঙ্ক কাকে বলা হবে বা ফ্রিকোয়েন্সি কাকে বলা হবে? আমরা জানি এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। এই যে তরঙ্গের উপরস্থ কম্পনশীল কণাগুলো রয়েছে, এটি এক সেকেন্ডে মানে একক সময়ে কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে? যদি দুটি করে তাহলে কম্পাঙ্ক 2 হার্জ। যদি 5টি পূর্ণ কম্পন সম্পন্ন করে, ধরো এক সেকেন্ডে 1 2 3 4 5, 5টি পূর্ণ কম্পন সম্পন্ন করেছে, তাহলে কম্পাঙ্ক কত হবে? 5 হার্জ। তাহলে এই কম্পাঙ্ককে আমরা এইভাবে লিখতে পারি না। তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা কিভাবে দেব? কোন তরঙ্গের উপরস্থ কোন কম্পনশীল কণা একক সময়ে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করব। এবং যদি টি সময়ে এন সংখ্যক পূর্ণ কম্পন দেয় তাহলে বলতো কম্পাঙ্ক এফ ইজিক্যাল টু লেখা যাবে এন ভাগ টি। এন টি কি? কতটি পূর্ণ কম্পন দিয়েছে। টিটা কি? কত সময়ে। এভাবে লেখা যায় না। বলতো এই টি সময়ে মানে দোলনকালে কয়টি পূর্ণ কম্পন দেয়? একটি। তাহলে একক সময়ে কয়টি পূর্ণ কম্পন দেয়? 1/t, এতটি। তাহলে এটি কম্পাঙ্ক। তাহলে এফ ইজিক্যাল টু লেখা যায় 1/t। এই কম্পাঙ্কের একক কি? দেখো তো 1/t মানে হবে পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের এসআই একক পার সেকেন্ড, আর পার সেকেন্ডকে আমরা বলি হার্জ। বিস্তার কাকে বলা হবে বা অ্যামপ্লিটিউড কাকে বলা হবে? আমরা বলেছি এই কণাগুলো সাম্যাবস্থা ঠিক রেখে উভয় দিকে এইভাবে কম্পিত হতে থাকে। বলতো এইখান থেকে যদি এইখানে আসে, যত এই দিকে যাবে তত কণার সরণ ওয়াই এর মান বাড়বে। এইখান থেকে ধরো সর্বোচ্চ এইখানে এসেছে, তাহলে ওয়াই এর সর্বোচ্চ মানটাকে আমরা বলেছিলাম ছোট হাতের এ। এই ওয়াই এর সর্বোচ্চ মান এ কে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে বিস্তার আমরা কাকে বলবো? তরঙ্গের উপরস্থ এই কম্পনশীল কণাগুলো তার সাম্যাবস্থা থেকে যে কোনো এক দিকের সর্বোচ্চ যে সরণ তার হয় বা সর্বোচ্চ সরণের যে মান, সেই মানকে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিটিউড। একে আমরা ছোট হাতের এ দিয়ে বা বড় হাতের এ দিয়ে প্রকাশ করব। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয়? 5 নম্বরে রয়েছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই একটি কণা একটি পূর্ণ কম্পন যখন সম্পন্ন করবে সেই সময়ে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ দেখো তো এই কণাটা যখন সাম্যাবস্থা থেকে এইখানে যাবে, মানে এইখান থেকে এইখানে এসেছে,
t/4 সময় পরে এইখানে এসেছে, আবার t/2 সময় পরে আবার সাম্যাবস্থায় আসবে t/2, তাহলে এই এতটুকু দূরত্ব t/4 এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। আবার এই 3t/4 সময় পরে এতটুকু আসবে, মানে এই যে এইখানে আসবে, আবার এই টি সময় পরে আবার এইখানে আসবে, এই যে এইখানে আসবে। তাহলে বলো তো এইটা একটা পূর্ণ কম্পন, এই পূর্ণ কম্পনে এই তরঙ্গ এই এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, মানে এইখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এই দূরত্বটার নাম হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কাকে বলবো? একটি পূর্ণ কম্পন সম্পাদন কালে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করব। তরঙ্গ দৈর্ঘ্য অন্যভাবেও চিহ্নিত করা যায়, এটিকে বলা হয় তরঙ্গ শীর্ষ, আর এটিকে বলা হয় তরঙ্গ খাঁজ। তাহলে বলো তো এই তরঙ্গ শীর্ষ থেকে এই তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, এই যে দূরত্ব বলতো এটাও হতে পারে ল্যামডা। এই তরঙ্গ খাঁজ থেকে এই তরঙ্গ খাঁজ পর্যন্ত যে দূরত্ব বলতো এটাও হতে পারে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ সংক্রান্ত আরেকটি রাশি রয়েছে 6 নম্বরে, এটিকে বলা হয় তরঙ্গ বেগ। একে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তরঙ্গ বেগ কাকে বলা হয়? একটি তরঙ্গ কোন নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হয়। কৌণিক বেগ কাকে বলবো? একে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। এর ফর্মুলা হচ্ছে 2π/t। টিটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। তাহলে কৌণিক বেগ কাকে বলা হবে? সময়ের সাথে এই কম্পনশীল কণার এই দশা পরিবর্তনের হারকে বলা হবে কৌণিক বেগ। একে ওমেগা দিয়ে প্রকাশ করব। বলতো এই টিটা কি? দোলনকাল বা পর্যায়কাল। তাহলে এই 1/t এর জায়গায় আমরা কি লিখতে পারি? f। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2πf আমরা লিখতে পারি। 2π তো কনস্ট্যান্ট। বলতো ওমেগার সাথে তাহলে f এর সম্পর্ক কি? সমানুপাতিক, মানে কম্পাঙ্ক বাড়লে এই কৌণিক বেগও বাড়বে। তাহলে যেহেতু কৌণিক বেগের সাথে এই কম্পাঙ্কের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ ওমেগা সমানুপাতিক এফ, এই জন্য আমরা কৌণিক বেগকে কৌণিক কম্পাঙ্কও বলে থাকি। এই কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের একক কি হবে? একক হবে রেডিয়ান পার সেকেন্ড। তরঙ্গ মুখ কাকে বলা হয়? তরঙ্গের বা ওয়েভ ফ্রন্ট কাকে বলা হয়? তরঙ্গ মুখ হচ্ছে এই যে আমার তরঙ্গটা রয়েছে, এই তরঙ্গের উপরে ধরো এটি একটি তল, এটি একটি তল, এটি একটি তল। তাহলে এই তলের উপরে যতগুলো কণা আছে, ধরো এই কণাগুলো আছে, এই কণাগুলোর দশা যদি একই হয়, অর্থাৎ সমদশা সম্পন্ন কণা যদি হয়, তাহলে এই সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে ওই তলটিকে বলা হয় তরঙ্গের তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। তাহলে তরঙ্গমুখ কাকে বলা হয়? তরঙ্গের উপরস্থ সমদশা সম্পন্ন কণাগুলো যে তলের উপরে অবস্থান করে ওই তলগুলোকে বলা হয় তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। দশা কাকে বলে? ফেজ কাকে বলে? দেখো এই জিনিসটা একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। দশা মানে একটি অবস্থা। আমরা মাঝে মাঝে বলি না যে আমার শনির দশা কাটছেই না বা আমার দশা খুব ভালো না, তার মানে দশা দিয়ে একটি অবস্থা বোঝায়, তুমি কেমন অবস্থায় আছো। তাহলে এই যে মাধ্যমের যে কণাগুলো ছিল জড় মাধ্যমের, তাদেরকে সবসময় দশা একই রকম। বলতো যখন সাম্য অবস্থায় ছিল তখন এর সরণ কত? 0। বলতো তখন এর বেগ কত? এর বেগ ম্যাক্সিমাম। বলতো তখন এর ত্বরণ কত? ত্বরণের মান কিন্তু 0। বলতো তখন এর বিভব শক্তি কত? তখন এর বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ। তাহলে এখানে যে দশায় আছে বলতো এই বিস্তারের জায়গাতে কি একই দশায় থাকবে? না, বিস্তারের জায়গায় তার সরণ সর্বোচ্চ, তার কিন্তু বেগের মান 0, তার ত্বরণের মান সর্বোচ্চ, তার কিন্তু গতিশক্তি 0, বিভব শক্তি সর্বোচ্চ। তাহলে এখানে দশা একরকম, অবস্থা একরকম, এখানে অবস্থা একরকম। তাহলে এই অবস্থাটার নাম হচ্ছে দশা বা ফেজ। তাহলে দশা আমরা কাকে বলবো? তরঙ্গের উপরস্থ কম্পনশীল যে কণাগুলো রয়েছে জড় মাধ্যমে, তাদের কোনো মুহূর্তের অবস্থাকে বলা হয় ওই মুহূর্তের দশা। 2 বা ততোধিক কণা যদি একই দশায় থাকে, অর্থাৎ বেগ একই, ত্বরণ একই, সরণ একই, বিভব শক্তি গতিশক্তি একই, ত্বরণের অভিমুখ একই, তখন আমরা বলি তারা সমদশায় আছে। আর যদি ভিন্ন ভিন্ন দশায় থাকে, ধরো কোনো একটি কণার বেগ 0, কোনো একটি কণার বেগ সর্বোচ্চ, তাহলে কি এই কণা দুটোকে কি আমরা সমদশায় বলবো? না, তখন আমরা বলি এরা বিপরীত দশায় আছে, ডিফারেন্ট ফেজে আছে। তাহলে একটি হচ্ছে সেম ফেজ,
আর একটি ডিফারেন্ট ফেজ। তাহলে আমাকে বলো তো এই তরঙ্গের উপরস্থ কোন কোন কণাগুলো সমদশা সম্পন্ন কণা, মানে সেম ফেজে আছে। আমি একটু নাম দেই। ধরো এই বিন্দুটার নাম হচ্ছে এ, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে বি, এই যে অর্ধেক যখন গেছে। তারপরে এই যে বিন্দুটা, এটার নাম দেই সি, এই বিন্দুটার নাম দেই ডি, এই বিন্দুটার নাম দেই ই, এই বিন্দুটার নাম দেই ধরো এফ, এই বিন্দুটার নাম দেই ধরো জি, এটা ধরো দেই যাই হোক ইচ্ছা মতো এস, আর এটার নাম দেই ধরো টি। ধরো দিলাম। বলো তো কোন কোন বিন্দুগুলো সমদশা সম্পন্ন বিন্দু? দেখো একই রকম হতে হবে। বলো তো এই বিন্দু আর এইখানে যখন কণাটা আসবে, এই বিন্দুতে যখন কণাটা থাকবে, এই বিন্দুতে যখন থাকবে, তখন কি তারা সমদশায় আছে? না, এখানে তো কণাটা সরণ জিরো, এখানে তো সরণ সর্বোচ্চ, তাহলে সমদশায় নাই। তাহলে বলো তো এই বিন্দু মানে হচ্ছে এই বিন্দু, আর এইখানে আসা মানে হচ্ছে এই যে বিস্তারে আসা, এই জায়গায় আসা। তাহলে এ আর বি তে কণাগুলো কি সমদশায় আছে? না। তাহলে এ আর বি বিন্দু কি সমদশা সম্পন্ন বিন্দু? না। কিন্তু এ আর সি, সি দেখো তো এইটা এ ছিল, গেল, আবার এইখানে আসলো, বলো তো বিস্তার তো জিরো। তাহলে এই এ বিন্দু, এ বিন্দু যখন সাম্যাবস্থায় ছিল তখনও তো আমাদের সরণ জিরো। আবার যখন সি বিন্দু তখনও তো ব্যাক করে এইখানে ফিরে এসেছে। তাহলে বলো তো এইখানেও তো আমার সরণ তো জিরো, এই দেখো সরণ জিরো, ওয়াইয়ের মান জিরো, এখানে ওয়াইয়ের মান জিরো। তাহলে এ আর সি কি সমদশা সম্পন্ন বিন্দু? উত্তর হলো না, এটাও সমদশা সম্পূর্ণ না। কেন? দেখো তাদের সরণ জিরো, তাদের বেগ সর্বোচ্চ, সবই ঠিক আছে, সব মান সেম, কিন্তু বলতো দিক কি একই দিকে? না। যখন এ বিন্দু থেকে এই কণাটা যাত্রা শুরু করেছে তখন এই দিক থেকে, কিন্তু যখন আবার ফিরে এসেছে সাম্যাবস্থায় মানে সি বিন্দুতে, তখন তো এই দিক থেকে, তাহলে বিপরীত দিক থেকে এসেছে। তাহলে বিপরীত দিক হলে কি সমদশা বলা যাবে? না। তাহলে এ আর সিও কিন্তু সমদশা না। এ আর ডি কি সমদশায়? না। বলতো এ আর ই কি সমদশায়? হ্যাঁ, কারণ দেখো এইটা যদি এ হয়, এই বিন্দুটা এ, এইখান থেকে এইখানে গেল, এটার নাম দিয়েছি বি, এইখান থেকে এইখানে এসেছে, নাম দিয়েছি সি, এইখান থেকে এইখানে এসেছে, নাম দিয়েছে ডি, এইখান থেকে এইখানে এসেছে, নাম দিয়েছি ই। দেখো সি এবং ই একই দিক থেকে ফিরে এসেছে, তাহলে সি আর ই কিন্তু এই দুইটা বিন্দু সেম দশায় আছে, সেম ফেজে আছে। তাহলে এ বিন্দু এবং এই ই বিন্দু, এই এ বিন্দু, এই ই বিন্দু, এগুলো না। আবার এই টি বিন্দু, বলতো এ ই টি, এরা কিন্তু সমদশায় আছে। আর বলতো এই যে সি এবং এই যে জি, এই দুটা বিন্দু কিন্তু আমাদের সমদশায় আছে। তাহলে তুমি এইভাবে হিসাব করে বের করতে পারো কোন কোন বিন্দুগুলো, কোন কোন কণাগুলো কোথায় সমদশায় আছে, বিপরীত দশায় আছে। এই যে দশা এবং এই পথ পার্থক্যের মধ্যে কিন্তু একটি সম্পর্ক আছে, আমরা জানি, তোমরা একটু খেয়াল করে দেখো। বলতো এই এইখান থেকে যদি এইখানে আসে, তাহলে বলো তো দশা পার্থক্য কত? এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, মানে π/2। যখন আবার এইখান থেকে এইখানে ব্যাক করে আসবে π/2, মানে 180 ডিগ্রি, মানে এইখানে দশা পার্থক্য π/2। বলো তো এইখানে দশা পার্থক্য কত? পাই। বলো তো এইখানে কত? এটা 3π/2। বলো তো এইখানে কত? 2π। ওকে, আর এইখান থেকে এইটুকু দূরত্ব আমার হচ্ছে ল্যামডা। তাহলে বলো তো যখন এই পথ পার্থক্য ল্যামডা, তখন দশা পার্থক্য কত? 2π। তাহলে পথ পার্থক্য যখন ল্যামডা, তাহলে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? 2π। আমরা একটু ছোট করে বের করার চেষ্টা করছি। বলো তো পথ পার্থক্য যদি 1 হয় তাহলে দশা পার্থক্য কত? 2π/ল্যামডা। এবার ধরে নাও আমার তরঙ্গটা এইখান থেকে ধরো এই পর্যন্ত এসেছে, এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এই যে এখানে না, এইটুকু এক্স। তাহলে বলো তো এই পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? তাহলে এক্স পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2π/ল্যামডা ইন্টু এক্স। তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি? দশা পার্থক্য ইজ ইকুয়াল টু, তাহলে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পথ পার্থক্য এক্স। এই যে এক্স মানে কত তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করেছে তার জন্য দশা পার্থক্য কত। এই ফর্মুলা দিয়ে আমরা দশা পার্থক্য দেয়া থাকলে পথ পার্থক্য বের করতে পারবো, পথ পার্থক্য দেয়া থাকলে দশা পার্থক্য বের করতে পারবো। এই তরঙ্গ বেগ ভি, এই কম্পাঙ্ক এফ এবং এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এদের মধ্যে একটি সম্পর্ক আছে।
এইখান থেকে তরঙ্গটা যখন এইখানে এসেছে তখন বলো তো এটা এই সময়টা কত, বড় হাতের টি দোলনকাল। তাহলে এই টি সময়ে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করেছে, তরঙ্গ এই ল্যামডা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বলো তো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে ল্যামডা। একটু শর্টকাটে লিখতেছি, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে বলো তো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কি, তাহলে ল্যামডা বাই টি। আর এই একক সময়ে অতিক্রান্ত যে দূরত্ব সেটাই তো তরঙ্গ বেগ, তাহলে বলো তো এইটাই ভি। তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভাগ টি। আবার দেখো তো 1/t ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ। তার মানে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটি হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা।